এসএসসি বলছে তাদের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশডের খসড়া চূড়ান্ত রয়েছে। নবান্ন সবুজ সিগন্যাল দিলেই তারা নাকি নতুন নোটিফিকেশন পাবলিশডের জন্য প্রস্তুত। আবার ওদিকে নবান্নের সবুজ সিগন্যাল নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ যাবৎ বলে আসছেন যে তারা রিভিউ পিটিশন করেছেন এবং রিভিউ পিটিশন থেকে যে ফাইনাল আউটকাম আসবে সেটার উপর নির্ভর করছে তাদের সবুজ সিগন্যাল দেওয়ার ব্যাপারটা, নতুন নিয়োগ বিধি এবং নতুন রিক্রুটমেন্টের যাবতীয় প্রসেস। কিন্তু এরই মাঝে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই আরেকটা অন্যরকম কথা শোনা যাচ্ছে। সেরকমই কিন্তু একটা আপডেট রয়েছে। সেই আপডেটটা কি রয়েছে, কি বলা হচ্ছে সেখানে, তিনি কি বলেছেন, কি বলতে চাইছেন, সেটা একটু আজকে প্রথমে বোঝার চেষ্টা করব। তারপর আমরা আমাদের আজকের টপিকের আলোচনায় চলে যাব। আসুন বিস্তারিত আলোচনা জেনে নিই। একটা পেপার কাটিং থেকে আপডেট এসেছে, যেখানে 20শে মে এই আপডেটে যেটা বলা হচ্ছে যে রিভিউ পিটিশনে চাকরি ফেরানো সম্ভব নয়, মানছেন এখন মুখ্যমন্ত্রী, যিনি এতদিন বারবার বলে আসছেন যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে তিনি সর্বদা রয়েছেন, তাদের চাকরি ফেরানোর জন্য তিনি সর্বসম্মতভাবে চেষ্টা চালিয়ে যাবেন, রিভিউ পিটিশন করবেন, তা না হলে তার পরবর্তী ABCDE পর্যন্ত তার প্ল্যান রেডি রয়েছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্রমশ অন্য কথা বলছেন, যত সুপ্রিম কোর্টের দেওয়া 31শে মে কাছে আসছে। আমি আবারও বলছি, এখানে টাইটেলে যেটা বলা হচ্ছে যে রিভিউ পিটিশনে চাকরি ফেরানো সম্ভব নয় বলছেন বা মানছেন এখন মুখ্যমন্ত্রী। কি বলছেন এখানে একটু বোঝার চেষ্টা করি। রিভিউ পিটিশন থেকে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো আশায় কার্যত জল ঢেলে দিলেন খোদ মমতা ব্যানার্জি। সরকারের কাছে থেকেই বিপদটা যে আসবে তা আগাম টের পেয়েই গত বৃহস্পতিবার থেকে টানা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্নীতিতে বলি যোগ্য শিক্ষকেরা। পুলিশের মার, একাধিক মিথ্যে মামলার 4 দিন পর মমতা ব্যানার্জি বলেন এখানে বাইরের লোক আছে, টিচারের সংখ্যার থেকে বাইরের লোক বেশি। হুমকি দিয়ে স্মরণ করিয়ে রাখলেন আন্দোলন করার লক্ষণ রেখার কথা। কিন্তু তার থেকেও উল্লেখযোগ্য, আমি থাকতে চাকরি যেতে দেব না বলে মমতা ব্যানার্জি এখন কোর্টের রায় মানবেন বলে জানাচ্ছেন। শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানেই তাকে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি, রিভিউ পিটিশন অনুমোদন হলে ভালো কথা, আমরা চাইব আমাদের আইনজীবীরা যাতে চাকরি থাকেন সেটাই চাইবেন। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরেই মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে বলেন, কিন্তু আদালত যদি কোনো সিদ্ধান্ত নেয় আমি বলতে পারি না মানব না, কারণ কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। আমরা কিন্তু 3রা এপ্রিল যখন সঞ্জীব খান্না মহাশয় এখানে ফাইনাল আউটকাম দিয়েছিলেন, রায়দান করেছিলেন, তার 15 মিনিটের মধ্যেই কিন্তু নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক বৈঠক করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই রায় আমরা মানতে পারছি না। তিনি বলেছিলেন যে এর বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করব, এই রায় কিন্তু আমরা মেনে নিতে পারছি না। কিন্তু তিনি এবার ক্রমশ এই রায় মেনে নিতে বাধ্য বলে তিনি কিন্তু স্বীকার করছেন। আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউ নন, আমাদের মাননীয়াও নন, আমরা কেউই নই। তাহলে সেক্ষেত্রে সকলকে কিন্তু মানতে হবে। সময় রয়েছে, এদিক ওদিক বিভিন্ন চিন্তাভাবনা সকলেই করতে পারেন, কিন্তু সময় যে বেঁধে দেওয়া হয়েছে সেটার ঊর্ধ্বে কিন্তু যাওয়া মোটেই সম্ভব নয়। সেটাই কিন্তু আমরা ক্রমশ সেটাই কিন্তু প্রত্যক্ষ করছি। আরও কি বলা হয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য থেকেই পরিষ্কার, রিভিউ পিটিশন থেকে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খোয়ানো 25,752 জনের চাকরি ফেরানোর কার্যত কোনো সুযোগ নেই। অথচ গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পরপরই নবান্নে সাংবাদিক বৈঠক করে চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষাকর্মীদের আশ্বাসে ভরিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এমনকি গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের সামনে একরাশ ভরসা দিয়ে গিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। আপনাদের যোগ্য তথা যারা যোগ্য বলে প্রমাণিত হচ্ছেন বা যোগ্য বলা হচ্ছে, তো তাদেরকে তিনি বলেন যে আপনাদের তো চাকরি থেকে এখনও পর্যন্ত বরখাস্ত করা হয়নি, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন?
যান না, কে যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন। ভলেন্টিয়ারি সার্ভিস সবাই দিতে পারে, সেখানে আটকানো যায় না, সেখানে আটকানোর জায়গাও নেই, কিছু করারও নেই, শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই একগুচ্ছ দাবি মমতা ব্যানার্জির কাছে পেশ করেছিলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল সিবিআই চার্জশিটে বৈধ অবৈধ ক্যাটাগরি জানিয়েছে, তার ভিত্তিতেই বৈধদের পরিষ্কার পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে। রিভিউ পিটিশনে যাওয়ার আগে রাজ্যের তরফে যাতে যোগ্য শিক্ষকদের তালিকা হাতে নিয়ে সরকার যায়, তা ইনডোরের সভা থেকেই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব আকারে জমা দেওয়া হয়েছিল। এমনকি সরকার রিভিউ পিটিশনে যাওয়ার আগে এসএসসি শিক্ষা দপ্তর যেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শীর্ষ আদালতে যান, এমনও দাবি ছিল। কিন্তু শেষ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ আলাদাভাবে রায়ের পুনর্বিবেচনার জন্য আদালতে গিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চাকরি খোয়ানোর যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি আদায় করে নিয়ে আসে। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এরপর রিভিউ পিটিশনে গিয়ে যোগ্য শিক্ষকদের পক্ষে ইতিবাচক রায় বের হবে, নাকি ইতিবাচক রায় বের করে আনার রাস্তা কার্যত আর থাকবে। এরকমই কিন্তু একটা পজিশন এই মুহূর্তে দাঁড়াচ্ছে। আর মাত্র 10 দিন হাতে রয়েছে নোটিফিকেশান পাবলিশ করার, তার মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে কিন্তু এই রিভিউ পিটিশনের ব্যাপারে এমনই একটা মন্তব্য করতে দেখা গেল। দেখা যাক এখনও রিভিউ পিটিশন থেকে সত্যি হিয়ারিং হয় কি না, আর হিয়ারিং হলেও তার কি আউটকাম আসে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে কতটা থাকে, কতটা নড়চড় না হয়, সেটার দিকেই তাকিয়ে থাকবো আমরা। তবে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারংবারই যে সকল আপডেট আসছে প্রত্যেকটাই কিন্তু নতুন নোটিফিকেশান আসাটাকে কিন্তু সুনিশ্চিত করে তুলছে। আমাদেরকে কিন্তু অবশ্যই সেদিকে নজর রেখে আশাবাদী হয়ে অপেক্ষা করতে হবে সময় নিয়ে। আসুন এবার আজকের এপিসোডে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা আসি। আজকের এপিসোডে আমরা ব্যাকরণ থেকে পরিভাষা কোষ নিয়ে একটু আলোচনা করব। পরিভাষা কোষের মধ্যে একটু শর্টে এক একটা সংজ্ঞা জেনে নেওয়ার চেষ্টা করব, এবং এই সংজ্ঞাগুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু ব্যাকরণ নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের আর কোনো সমস্যা হবে না, অন্তত পরিভাষা কোষ চ্যাপ্টারটা থেকে। প্রথমেই বাক্য কাকে বলে? বক্তার মনের ভাব প্রকাশক পরস্পর সম্বন্ধযুক্ত পদ সমষ্টিকেই কিন্তু বলা হচ্ছে বাক্য। শর্টে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু এটাই দাঁড়ায়। নেক্সট, যোগ্যতা। বাক্যস্থিত পদগুলির মধ্যে গড়ে ওঠা ভাব ও অর্থগত সম্বন্ধ তাকে বলা হচ্ছে যোগ্যতা। অর্থাৎ অর্থগত দিক থেকে সেটা যদি যথাযথ হয় সেই বাক্যটার অর্থটা, তাহলে কিন্তু তার যোগ্যতার শর্ত পরিপূর্ণ হয়েছে, যোগ্যতার শর্ত এখানে মানা হয়েছে, সেটা বলা যাবে। নেক্সট, আসক্তি। বাক্যস্থিত পরস্পর সম্পর্কযুক্ত পদগুলিকে যথাসম্ভব ক্রমানুসারে সাজিয়ে নেওয়া। বাক্যের অন্তর্গত পদগুলো যে রয়েছে সেগুলোকে যদি পরপর সাজিয়ে নেওয়া হয় এবং তার মধ্যে একটা অর্থসঙ্গতি বজায় থাকে, তখনই তাকে বলা হবে আসক্তি। নচেত বাক্যের মধ্যে শব্দগুলো বা পদগুলো রয়েছে কিন্তু এলোমেলোভাবে সাজানো রয়েছে, তাহলে কিন্তু সেটা আসক্তি হচ্ছে না। কেমন, বিষয়টাকে আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট আসি, আকাঙ্ক্ষা কাকে বলে? শ্রোতার একটি পদ শোনার পর পরবর্তী পদ শোনার আগ্রহ, অর্থাৎ ভাব প্রকাশের অসম্পূর্ণতাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা যখন উদাহরণ নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কথা বললাম, অর্ধেকটা বললাম, বাকিটা বললাম না, তখন আপনার মনে অটোমেটিক কিন্তু একটা বিষয় আসবে যে এর পরে কী রয়েছে, জানার আকাঙ্ক্ষা জাগবে, ইচ্ছা জাগবে, সেটাকেই এখানে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। কোনো বাক্যের মধ্যে যদি সেই জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা বা অর্থ সম্পূর্ণ না হয়, অর্ধেকটা হয়েই থেকে যায়, তখন কিন্তু সেটাতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে, আকাঙ্ক্ষা দোষে দুষ্ট বলে সেটাকে পরিগণিত করা হবে। নেক্সট, অভিধার্থ। শব্দের বা বাক্যের যে শক্তির দ্বারা তার মূল অর্থ প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে অভিধার্থ। একদম শর্টে বলা হয়েছে বোঝার সুবিধার জন্য। লক্ষণার্থ কাকে বলে? বাক্য বা শব্দের ওপর কল্পনার দ্বারা কোনো বিশেষ অর্থ আরোপ করা হলে অভিধার্থের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য যে অর্থ প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে লক্ষণার্থ। নেক্সট, ব্যঙ্গার্থ। সাধারণত আমরা ব্যঙ্গার্থ বলতে কাউকে হেয় করা বা ব্যঙ্গ করা বোঝায়, এখানে কি তাহলে সেটাই বলা হচ্ছে? দেখে নেব আমরা।
সাধারণ অর্থের পিছনে যে গভীরতর অর্থ নিহিত, যা ব্যঞ্জনা বা অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণের দ্বারা পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে ব্যঙ্গার্থ। ব্যঙ্গার্থ মানে কিন্তু সেই ব্যঙ্গ করা কিন্তু নয়, এখানে কিন্তু অন্যরকম অর্থ বোঝাচ্ছে। পদগুচ্ছ বা পদবন্ধ কাকে বলে? বিশেষ্যের সঙ্গে বিশেষণের কিংবা ক্রিয়ার সঙ্গে ক্রিয়া বিশেষণের জোট, তাকে বলা হচ্ছে পদগুচ্ছ বা পদবন্ধ। নেক্সট, বিশেষ্য গুচ্ছ কাকে বলা হচ্ছে একটু জেনে নেব। কোনো নাম বা সাধারণ বিশেষ্য নির্দেশক প্রত্যয়যুক্ত একক বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে এক বা একাধিক বিশেষণের জোট, যোজক দ্বারা যুক্ত একাধিক বিশেষ্য, অসমাপিকার শেষ হওয়া বাক্যকল্প, জটিল বাক্যের পূর্ণাঙ্গ সমাপিকান্ত বাক্য বিশেষ্যগুচ্ছ হিসেবে পরিচিত। ভালোভাবে এটা একটু আপনারা খেয়াল করুন, একটু বোঝার চিন্তা করুন, চিন্তা ভাবনা করে ভেবে চিনতে একটু বোঝার চেষ্টা করুন, আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, ক্রিয়াগুচ্ছ, বিশেষ্য ভাগের গৌণকর্ম ও মুখ্য কর্ম অংশ, ক্রিয়া বিশেষণ অংশ ও ক্রিয়াদল মিলে গঠিত হয় পদগুচ্ছ। খণ্ডবাক্য কাকে বলে? একটি বৃহৎ বাক্যের সকল বৈশিষ্ট্য সমন্বিত বাক্যাংশ, অর্থাৎ একটি বৃহৎ বাক্যের একটি সংক্ষিপ্ত বাক্য, মানে একটা বড় বাক্যের গোটাটা না উচ্চারণ করে একটু সংক্ষেপে যে বলা হয়, যার মধ্যে সম্পূর্ণ বাক্যটার যাবতীয় বৈশিষ্ট্য ওর মধ্যে রয়েছে, তাকেই বলা হচ্ছে খণ্ডবাক্য। এমন নয় খণ্ডবাক্য মানে সেটা অসম্পূর্ণ। নেক্সট, নিষ্ঠান্ত গুচ্ছ কাকে বলে? গঠনগত কারণে ক্রিয়াপদের বিশেষণে রূপান্তরিত হওয়া রূপ, ব্র্যাকেটে বলা হচ্ছে ভুলে যাওয়া স্মৃতি, যা ক্রিয়াগুচ্ছের অন্তর্ভুক্ত। একইভাবে সম্পর্কবাচক পদগুচ্ছ কি? বিশেষ্য গুচ্ছের অন্তর্গত বিশেষণ অংশের সেই নির্দিষ্ট বিভাগ যা বিশেষ্যের সঙ্গে সম্বন্ধ কারকের সম্পর্ক যুক্ত হয় ও তার অবস্থান নির্দিষ্ট করে, তাকেই বলা হচ্ছে সম্পর্কবাচক পদগুচ্ছ। নেক্সট, বিবৃতি বাক্য, কোনো তথ্য বা সংবাদ জানানোর জন্য বা কোনো বক্তব্য প্রকাশ করার জন্য ব্যবহৃত আবেগহীন ভাবহীন বাক্য। এই জায়গাটা লক্ষ্য করবেন, আবেগহীন ভাবহীন বাক্য। এবং একে যেমন বিবৃতি বাক্য বলা হয়, ঠিক একইভাবে একে নির্দেশক বাক্য বলা হয়, যার অপর নাম নির্দেশক বাক্য। কোনো একটা বার্তা বা বিবৃতি দিল, সেটাই হচ্ছে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। নেক্সট, প্রশ্ন পদযুক্ত প্রশ্ন বাক্য, যেসব প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব নয়, যেসব বস্তুগত প্রশ্নের উত্তর কোনো নির্দিষ্ট সংবাদই দিতে হয়, সেগুলি হলো প্রশ্ন পদযুক্ত প্রশ্ন বাক্য। অর্থাৎ এখানে যদি কয়ে দীর্ঘই হয় তাহলে কিন্তু সেটা হ্যাঁ বা নাতে উত্তর এসে যায়, আর যদি কয়ে হস্যই হয় তখন কিন্তু সেখানে তথ্য চাওয়া হচ্ছে, শুধু হ্যাঁ না দিয়ে যদি উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু সেটা হবে না, সেটা ভুল হয়ে যাবে। আবেগসূচক বাক্য কি? মূলত মনের আবেগ প্রকাশিত হয় যে বাক্যের দ্বারা, তাকে বলা হচ্ছে আবেগসূচক বাক্য। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? নেক্সট, জটিল বাক্য, খুব গুরুত্বপূর্ণ। একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য, সেই প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক যে অপ্রধান খণ্ডবাক্য, তাকেই বলা হচ্ছে জটিল বাক্য। মানে সেগুলো নিয়ে প্রধান খণ্ডবাক্য এবং একাধিক অপ্রধান খণ্ডবাক্য নিয়ে গঠিত বাক্যকেই বলা হচ্ছে জটিল বাক্য। কার্যকারণাত্মক বাক্য কি? যে বাক্যের একটি অংশে কার্য এবং অপর অংশে কারণ প্রকাশ পায়, তাকেই বলা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। নেক্সট, মিশ্র বাক্য, একটি বাক্যে সরল ও জটিল কিংবা জটিল ও জটিল, জটিল ও যৌগিক যেরকমইভাবে যদি থাকুক না কেন, তাহলে সেটাকে বলা হবে মিশ্র বাক্য। মিশ্র বাক্য অর্থাৎ এক ধরনের বাক্য আর একটা অন্য ধরনের বাক্য, কোনোটা সরল, কোনোটা জটিল, কোনোটা জটিল, কোনোটা যৌগিক, এই যে দু রকমের বাক্য যুক্ত হয়ে একটা বাক্য গঠিত হচ্ছে, অর্থাৎ মিশ্রণ ঘটছে, তখন তাকে বলা হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট, বাক্যান্তরকরণ, অর্থ বজায় রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিণত করার পদ্ধতি হচ্ছে বাক্যান্তরকরণ। এখানে এক শ্রেণীর শব্দকে অন্য শ্রেণীর শব্দে রূপান্তর করা হবে, কনভার্ট করা হবে ঠিকই, কিন্তু তার অর্থটা যেন অপরিবর্তিত থাকে, অর্থ যেন কোনোভাবে পরিবর্তন না হয়। অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এটা বাক্যান্তরকরণের মধ্যে পড়বে না। নেক্সট, যোজক কাকে বলা হয়? একটি বাক্যের সঙ্গে অপর বাক্যের কিংবা কোনো বাক্যের
বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অপর একটি পদের সংযোজন, বিয়োজন কিংবা সংকোচন ঘটায় যে সকল শব্দকেই কিংবা সেই সকল শব্দকেই কিন্তু বলা হয় যোজক। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলোর মধ্যেই কিন্তু পরিভাষা কোষ রয়েছে। এগুলো যদি আপনি একটু মুখস্থ করতে পারেন, একটু বোঝার চেষ্টা করেন, বারংবার দেখেন, বারংবার প্র্যাকটিস করেন, বারংবার চোখ বোলান, যেভাবে মনে হয়, যেভাবে আপনার পড়লে হয়, মনে রাখা যায়, সেইভাবে যদি আপনি একটু পড়ে রাখেন, তাহলে কিন্তু আশা করি আপনার এই পরিভাষার উপর ব্যাকরণের নির্ণয়ের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আজকের আলোচনায় এরকমই একটা আপডেট ছিল, এই টপিকস নিয়ে আলোচনার বিষয় ছিল, সেটাই আজকে আমরা আলোচনা করলাম। এ ব্যাপারে আপনাদেরও কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই সঙ্গে আমাদেরকে উৎসাহিত করতে এবং পরবর্তী নেক্সট এপিসোড আনার ব্যাপারে উৎসাহিত করার জন্য অবশ্যই একটি লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু বিভিন্ন এপিসোডে নিয়ে আসছি এবং সেই সঙ্গে প্রিপারেশান এবং সেই সঙ্গে বিভিন্ন আপডেট নিয়ে আসার চেষ্টা করছি। জাস্ট আপনাদের উৎসাহ, আপনাদের সহযোগিতাই এখানে একমাত্র আমাদের কাজের ক্ষেত্রে প্রেরণা হয়ে দাঁড়ায়। তো চলুন আজকের এপিসোডে আপাতত আমরা এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য বিজান। থ্যাংক ইউ।